স্থাপনের লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের দুটি চুক্তি স্বাক্ষর সম্পাদিত হলো। আমি এখানে আমাদের সম্মানিত সচিব প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বিভিন্ন পর্যায়ে ভার্চুয়ালি সংযুক্ত প্রকৌশলীবৃন্দ, প্রকল্প পরিচালক, নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক বন্ধুরা, উপস্থিত সুধীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি অনেক দিন পরে সরাসরি সড়ক ও জনপথের একটা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শারীরিকভাবে উপস্থিত হয়েছে। ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে কোভিড পরিস্থিতি। আজকে দক্ষিণ এশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ, ভারত তৃতীয় তরঙ্গের আশঙ্কা করছে। তাদের সেকেন্ড ওয়েভ শেষ হয়েছে প্রায়। সংক্রমণ, মৃত্যুর হার মাঝখানে খুবই বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছিল। সেখান থেকে তাদের পরিস্থিতি ইমপ্রুভ করছে, তবে তারা থার্ড ওয়েভের আশঙ্কা করছে। থাইল্যান্ডে ভয়ঙ্কর অবস্থা এখন। ইন্দোনেশিয়া দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সংক্রমণ এবং মৃত্যুর হার আমরা প্রতিদিনই বাড়ছে, ঊর্ধ্বমুখী এমন খবর পাচ্ছি। আমাদের এখানেও মৃত্যুর হার ওয়ার্ল্ডের 12তম স্থানে এসে গেছে এবং সংক্রমণও গত 2-3 দিন সংক্রমণের হার কিছুটা কমলেও খুব একটা কমেনি। সামনের দিকে আমাদের অনিশ্চিত একটা ভবিষ্যৎ। এর ভেতরেও আমরা তো কাজকর্ম বন্ধ রাখতে পারি না। আমাদের জীবনের পাশাপাশি জীবিকা চাকাও সচল রাখতে হবে। লকডাউন মতো রেস্ট্রিকশন দরকার আছে, কিন্তু লকডাউন পার্মানেন্ট এবং লং টার্ম সলিউশন। তাহলে দেশ বাঁচবে কী করে, অর্থনীতি বাঁচবে কী করে? এবং আজকে লকডাউন হলে খেটে খাওয়া মানুষরা যে কত কষ্ট পায় সেটা আমরা বাস্তবে উপলব্ধি করি। এবং শ্রমজীবী মানুষের কষ্ট, খেটে খাওয়া মানুষের কষ্ট, দিনমজুর, দোকানপাটের কর্মচারী ভীষণ কষ্টের মধ্যে দিনাতিপাত করে। এমনকি নিম্ন মধ্যবিত্তরাও খুব খারাপ অবস্থা তাদের দিন কাটে। এ ধরনের অবস্থা লকডাউন তো আমরা অনেক দিন চলেছে, তারপরেও মাঝে মাঝে একটু ব্রেক দিয়ে আমাদেরকে দেখতে হবে অবস্থাটা কি। সবচেয়ে বড় কথা হলো আমরা এখন গণটিকার কর্মসূচি শুরু করেছি এবং টিকার চালান সেকেন্ড ডোজের কথা মনে রেখে আমাদের ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে।
গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত লম্বা লাইন। আমি মনে করি এটা একটা পজিটিভ দিক বাংলাদেশের, যে পৃথিবীর অনেক দেশে দেখা যাচ্ছে ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে অনাগ্রহ, কিন্তু আমাদের এখানে যে আগ্রহ, আমি এখানে আসতেই পথে পথে যে দৃশ্যপট দেখলাম, যে লম্বা লাইন কখন যে শেষ হবে টিকার জন্য, এই যে একটা আগ্রহের সৃষ্টি হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। এবং সরকারও এই ব্যাপারে যথেষ্ট সজাগ এবং সচেতন। এই আগ্রহের সাথে সঙ্গতি রেখে সরকারও প্রয়োজনীয় টিকা সরবরাহের জন্য বিদেশে বিভিন্ন সোর্স থেকে টিকা সংগ্রহ করছে। টিকা চালান প্রায় প্রতি সপ্তাহে আসছে, সামনে আরও আসবে। এমনকি ভারতও তাদের বিপর্যয়কর অবস্থার কারণে এক পর্যায়ে অ্যাস্ট্রাজেনেকার সরবরাহ তারা কথা দিয়েও রাখতে পারেনি, কিন্তু এখন সে অ্যাস্ট্রাজেনেকার সরবরাহ আমরা পাব এমন আশ্বাস ভারত থেকে পাওয়া গেছে। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় নিজেও ব্যক্তিগত ইনিশিয়েটিভ নিয়ে, যাতে টিকা প্রদানে মানুষের এই আগ্রহে ভাটা না পড়ে, সে ব্যাপারে সরবরাহ অব্যাহত রাখার জন্য এবং গণটিকা প্রদান অব্যাহত রাখার জন্য চেষ্টার কোনো কমতি নেই। এবং এটা সময় মতো আমরা বিদেশ থেকেও যে সরবরাহ সেটাও আমরা পাব। এবং আমরা টাকা পয়সাও দিয়ে রেখেছি অনেক দেশে টিকার জন্য আগাম, যাতে করে বাংলাদেশে মানুষকে ভ্যাকসিন দেওয়া যায়। যতই ভ্যাকসিনেট করা হবে ততই করোনার ভয়াবহতা হ্রাস পাবে। কিন্তু লকডাউন আমরা করতে পারি, কিন্তু লকডাউন মাঝে মাঝে গ্যাপ না দিলে, লকডাউনের ফলে সব কিছু স্তব্ধ হয়ে গেলে কিছু কিছু মানুষ তো রাস্তায় পড়ে যাবে এবং জীবনে বেঁচে থাকার সংকটই তাদের জন্য বড় হয়ে দেখা দিবে। এটা এক মর্মান্তিক দৃশ্যপট। কাজে সরকারকে সব কিছু চিন্তা করে ভারসাম্যমূলক পদক্ষেপ নিতে হচ্ছে। টিকা প্রদানও অব্যাহত থাকবে, আর লকডাউন পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছে। এতে জীবন ও জীবিকার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্যই সরকার এই পরিকল্পনা নিয়েছে, উদ্যোগ নিয়েছে। আমরা সেটা সময়ে লকডাউনটা, রেস্ট্রিকশনটা ইজ করলে কী হয় সেটা আমরা দেখব। পরিস্থিতি বিবেচনা করে আমাদের আবার প্রয়োজনে আবারও কঠোর লকডাউনের চিন্তাভাবনা করতে হবে। এটা হলো বাস্তবতা। আমাদেরকে এখন রিয়ালিটি দিকে তাকিয়েই সব কিছু করতে হবে। চারদিকের বাস্তবতা, আমাদের বাস্তবতা, সব কিছু মিলিয়েই সিদ্ধান্ত নিতে হবে। আর 11 তারিখ থেকে আমাদের গণপরিবহন চলাচল করবে পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, যত সিট তত যাত্রী। করোনা পূর্ববর্তীকালে যে ভাড়া, সে ভাড়ায় গণপরিবহন চলাচল করবে। অর্থাৎ যে ভাড়া আগে কার্যকর ছিল সে ভাড়ায় চলবে, বর্ধিত ভাড়ায় নয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বার্থে আমি সকল স্টেক হোল্ডার এবং পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা কামনা করছি। এখানে একটা বিষয় এসছে যে প্রজ্ঞাপনে, যে আমার মনে হয় এই বিষয়টি আমাদের মন্ত্রণালয় বিআরটি এর সঙ্গে যে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলোচনা করে নিলে ভালো হতো। কারণ এই যে চালু করতে গিয়ে অর্ধেক চালু হবে, অর্ধেক হবে না,
এটার গ্যারান্টি কে দেবে যে এটা ঠিক মতো করা যাবে কি না? আগে আলাপ করলে আমরা আমাদের মতামত দিতাম। যাক, এখন বিষয়টা জেলা প্রশাসন, জেলা পুলিশের উপর ন্যস্ত করা হয়েছে। সেটা তারা যদি সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে ভালো কথা, জনস্বার্থে। কিন্তু এ ব্যাপারে আমাদের এটা এখতিয়ার নয়, এটা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা পরিবহনে শুধু আমরা যেটা দেখব সেটা হলো গণপরিবহন যত সিট তত যাত্রী কিনা, ঠিকমতো মাস্ক পড়ছে কিনা, এবং ভাড়াটা এখন তো আগের ভাড়া ফিরে যাচ্ছে, কাজে এই ভাড়াটা ঠিকমতো নিচ্ছে কিনা, অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, এসব বিষয়গুলো আমরা দেখব। এবং গাড়ি যাত্রার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা, জীবাণুমুক্ত করা, গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, এসব বিষয়গুলো আমাদের বিআরটিএ দেখার বিষয়। কাজে এই বিষয়টি আমাদের এখান থেকে আমরা দেখব এবং আমরা স্টেক হোল্ডারদের সাথেও বিষয়টি আলাপ আলোচনা আমরা করে যাচ্ছি। কাজে এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি আজকে যে দুটি চুক্তি এখানে সম্পাদিত হলো, আমি এই মিটিংটি অন্যান্য মিটিং হলে আমি হয়তো ভার্চুয়ালি করতাম, তবে উপস্থিত হয়েছি এ কারণে যে বিষয়টিকে আমি অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখি, যে কারণে আমি সরাসরি এসেছি। আমি যত চিফ ইঞ্জিনিয়ার, এখন আমাদের এখানে চিফ ইঞ্জিনিয়ার অনেক কিছুর বিনিময়ে যাকে খুশি তাকে চিফ ইঞ্জিনিয়ার নিয়োগে যে রীতি একসময় ছিল সেখানে কিন্তু আমরা নেই। আমাদের এখানে 12 দিনের জন্য দায়িত্ব পেয়েছে এমন চিফ ইঞ্জিনিয়ারও আছে। আমরা তার যে সিনিয়রিটি দেখি আমরা চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে থাকি। এটা সবাই জানে কার পরে কী হবে, এটা আগে কখনো ছিল না। আগে মন্ত্রণালয়ের ইচ্ছা মতো বা বিভিন্নভাবে তদবির এসবের কারণে চিফ ইঞ্জিনিয়ার আসতো। আমি আমাদের এখানে যে চিফ ইঞ্জিনিয়াররা এসছেন এদের মধ্যে আমি অনেককেই পেয়েছি। লস্কর আমিনুল ইসলাম থেকে শুরু করে ইবনে আলম হাসান তো এই কিছুদিন আগে গেল, শাহরিয়ার, ফিরোজ কবির। আমি প্রত্যেককেই চিফ ইঞ্জিনিয়ার নিয়োগের পর আমার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমি একটা দায়িত্ব তাদেরকে দিই, আমি চিফ ইঞ্জিনিয়ারের কাছে একটা বিষয় চাই, সেটা হলো যে লোড কন্ট্রোলটা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমার অগ্রাধিকার, যে কারণে আমি আজকে এখানে ফিজিক্যালি এসেছি। আমাদের রাস্তাগুলো হচ্ছে ভালো ভালো রাস্তা, এই রাস্তাগুলো আমরা রাখতে পারছি না। রাস্তাগুলো ওভারলোডের কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে মেরামতের ব্যয় বাড়ছে, আমাদের বাজেটের উপরও চাপ বাড়ছে। এই মেরামতেই আমাদের বারবার এত টাকা খরচ হয়। রাস্তা তৈরি হয় এক পশলা বৃষ্টিতে অনেক সময় টেকে না। আবার অ্যাক্সেল লোড নির্মাণেও দীর্ঘদিন ধরে আমি বিষয়টি তাগিদ দিয়ে আসছি, কিন্তু আমাদের এই বিষয়টি এর মধ্যে ঢাকা চট্টগ্রামের এই সড়ক ছাড়া অন্য কোথাও আমরা অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ ঠিকমতো
করতে পারিনি। অনেক জায়গায় পোর্টাল ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা কোনো কাজে আসেনি। কাজে এটাকে পরিকল্পিতভাবে করা দরকার ছিল, যেটা এখন উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই উদ্যোগটা নিতেই অনেক দিন লেগে গেল। একনেক সভায় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন 2019-এর সেপ্টেম্বর মাসে, অথচ প্রশাসনিক অনুমোদন পেতে সময় লেগেছে 4 মাস। 18 মাস পরে আজ আমরা চুক্তি সই করছি, অথচ ডিপিপি অনুযায়ী প্রকল্প শেষ হওয়ার কথা 2022-এর মধ্যে। আপনারাই বলুন কেন এই বিলম্ব? কোভিডকে আমরা সব ব্যাপারে ভিলেন বানাবো কেন? করোনাকালে প্রতিদিনই ফাইল সই করেছি। প্রকল্পের শুরুতে থাকে টেবিল ওয়ার্ক, প্রস্তুতি নিতেই যদি 1.5 থেকে 2 বছর লেগে যায়, তাহলে আমাদের কাজ হবে কখন? এরপর অনিবার্যভাবে আসবে প্রকল্পের সময় বৃদ্ধি আর ব্যয় বৃদ্ধির প্রস্তাব। কোনোভাবেই এটি সমর্থনযোগ্য নয়। কাজে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আমি বলছি, এখানে সচিবের উপস্থিতিতে, যে আপনাদের উপর যে দায়িত্বটা আমি বিশেষভাবে দিয়েছি, এই যে লোড কন্ট্রোলের ব্যাপারটি, এটা কেউই সিরিয়াসলি নেননি। শুধু রাস্তা করলেন, রাস্তা থাকবে না। রাস্তা অতিরিক্ত এত বেশি ট্রাফিক বেড়েছে, এই ট্রাফিকের চাপে রাস্তার অবস্থা খারাপ। এমনকি ঢাকা চট্টগ্রাম 4 লেনও আমাদের এখন মেরামত করতে হবে, নবীনগর চন্ড মেরামত করতে হবে প্রায়। তো এই রাস্তা করে লাভ কি, যে রাস্তাকে আমরা টিকাতে পারবো না? এবং এক্সেল লোড কন্ট্রোল স্টেশন ছাড়া আমরা রাস্তা টেকাতে পারবো না। টেকসই রাস্তার নিশ্চয়তা আমরা দিতে পারবো না। তাহলে আমরা কেন কাজের জন্য কাজ করি? দেশের জন্য করি না। দেশের জন্য কাজ করলে দেশের সম্পদ রক্ষা করতে হবে, রাস্তাগুলোকে টেকসই করতে হবে। এটা এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের কোনো বিকল্প নেই, এটা করতেই হবে। তো যাক, আজকে 2টি চুক্তি স্বাক্ষর হয়েছে, ভালো। বেটার লেট দেন নেভার। কিন্তু এই চুক্তি অনুযায়ী যারা কাজ পেয়েছেন, ভালো কোম্পানি, সুনাম আছে। আমি শুধু বলবো যে সময় মতো কাজগুলো শেষ করবেন, কারণ আমাদের অনেক ভালো ভালো রাস্তা আমরা করেছি, নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোকে রক্ষা করা, সংরক্ষণ করার জন্য এক্সেল লোড কন্ট্রোল স্টেশন, এটা খুব চ্যালেঞ্জিং কাজ। চট্টগ্রামে সীতাকুণ্ডে আমাদের এক্সেল লোড রাতের অন্ধকারে পুড়িয়ে ফেলা হয়েছে, এমনটাও ঘটেছে। এবং ঢাকা সিলেটে হবিগঞ্জে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, চালু করতেই দেয়নি। কাজে এটা খুব চ্যালেঞ্জিং কাজ, এখানে সকলের সহযোগিতা লাগবে। এবং আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি জনস্বার্থে। আমি আশা করি সবার, এবং মালিক শ্রমিকরাও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারাও তাদের ওয়াদা রক্ষা করবেন আমি জানি। তাদেরও সহযোগিতা আমি এখানে চাই। আর এখানে আমি বেশি কিছু বলতে চাই না। আমি আবারও বলছি, রাস্তা করবেন, নির্মাণ কাজের গুণগত মান। সম্প্রতি 2-3 জায়গায় নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে পড়েছে। এসব ক্ষেত্রে প্রকৌশলীদের পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারের দায় আছে। ব্যবস্থা নেওয়া হলো কিনা
সেটা আমি জানতে চাই এবং এই ব্যাপারে আমি একটা রিপোর্ট চাই। এখানে প্রকৌশলীর যেমন দায় আছে, ঠিকাদারেরও দায় আছে। এক ঠিকাদার যদি 2-3টা কাজই এক ঠিকাদারের কোনো ত্রুটির কারণে যদি এভাবে গার্ডার ভেঙে পড়ে থাকে, সেই ঠিকাদারের কাজ কেন বন্ধ, তাকে তাকে কেন এখানে ব্ল্যাকলিস্টেড করা হয় না? আমি তো শুনেছি একটা কনস্ট্রাকশন কোম্পানি, সেই কোম্পানি এই 3টি যে গার্ডার চট্টগ্রামে, সুনামগঞ্জে, আরও কোথায় যেন 3টি মোট, 3টি স্থানে একই কোম্পানি, কিন্তু সে কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? শুধু ইঞ্জিনিয়ার এই জায়গা থেকে ওই জায়গা ট্রান্সফার করলেই হবে? ইঞ্জিনিয়ার ট্রান্সফার করে কি সমাধান হবে? ঠিকাদারে এখানে কোনো দায় নেই। ইঞ্জিনিয়ার দায় আছে, কিন্তু ঠিকাদার তো দায় আছে। যে ঠিকাদার এরকম কাজ করে তাদের কেন এত কাজ পায়, কি কারণে, কোন অশুভ আঘাতের কারণে, এটাও আমি জানতে চাই। এই ধরনের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ পাওয়ার কোনো অধিকার নাই। এদের কাজ বন্ধ করে দিতে হবে, এদেরকে ব্ল্যাকলিস্টেড করতে হবে। এই বিষয়টি আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের সকলকে। বর্ষা শেষ হয়ে আসছে, কিন্তু আমাদের দেশে শেষ হয়েও হয় না। বর্ষা কখনো কখনো নভেম্বর পর্যন্ত গড়ায়। কাজেই সামনের দিনগুলো আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। কাজ, ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করাবেন। এই মেরামত কাজ দেখা যায় অনেক সময় যে বৃষ্টি হচ্ছে তখন আর কেউ ওদিকে লক্ষ্য রাখছেন না। গর্ত হচ্ছে বড় হচ্ছে, আরও বড় হচ্ছে, আরও খারাপ অবস্থায় যাচ্ছে। তারপরে গিয়ে মেরামতের কাজ কিছু কিছু করার চেষ্টা করা হয়, তাও রোদ হলে। বৃষ্টির সময় কেন কাজ করা যাবে না? বৃষ্টির সময় যে কাজ, সে কাজ করতে হবে। এভাবে বড় করতে দিয়ে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে পরে মেরামত কাজ শুরু হয়, যখন রাস্তাঘাটে মানুষের ভোগান্তি, যানবাহনের লম্বা লাইন পড়ে, যেটা গাজীপুরে হচ্ছে। গাজীপুরের ভোগান্তি, আমি আবারও বলছি, আমরা বলবো সেতুর দোষ, সেতু বলবে সড়কের দোষ, এটা আমি শুনতে চাই না। এটা একই মন্ত্র। সড়ক আমাদের, সড়কও জনপথের। এখন কোন কাজ, কোন বিশেষ সুবিধার জন্য কাদেরকে দেওয়া হয়েছে, এটা বিষয় না। এটা মূল দেখার দায়িত্ব আমাদের, যেহেতু রাস্তাটি আমাদের, প্রকল্পটি সড়ক ও জনপথের। কাজে এই রাস্তা কোনো অবস্থায় ভোগান্তির কারণ হবে না। আমি তো খুব লজ্জা পাই, দেশে এত উন্নয়ন, সুদূর পাহাড়ে চলে গেছে রাস্তা, সুন্দর সুন্দর রাস্তা বাংলাদেশের পাহাড়ি এলাকায় পর্যন্ত হয়ে গেছে, সীমান্ত সড়ক হচ্ছে, মেরিন ড্রাইভ হয়েছে, এতগুলো 4 লাইন, এখন এলেঙ্গা পর্যন্ত 4 লাইনের কাজ শেষ। আমাদের অনেক, তারপর রংপুর পর্যন্ত কাজ হচ্ছে। এতগুলো জায়গা, এতগুলো রাস্তা, সরকারের এত অর্থ ব্যয়, তারপরেও আমরা সড়কে শৃঙ্খলাটা আনতে পারলাম না, পরিবহনের শৃঙ্খলাটা আনতে পারলাম না। লকডাউন চলছে, এর ভিতরে অ্যাক্সিডেন্ট, কি জবাব দেবে? লকডাউনের মধ্যে ঈদের সময় অ্যাক্সিডেন্টের হার কত বেড়ে গেছে। এসব বিষয়গুলো আমাদেরকে
যথেষ্ট নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে। আমি এই বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। আর আজকে 28টি উৎসমুখে অ্যাক্সেল রোডস স্থাপিত হতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী গুণগত মান বজায় রেখে যথাসময়ে কাজ শেষ করার জন্য আমি যারা কাজ পেয়েছেন তারা সহ সংশ্লিষ্ট পিডি, ইঞ্জিনিয়ার, আমি সবাইকে অনুরোধ করছি আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে নিজ নিজ কাজে আপনারা দায়িত্ব পালন করবেন। সবার সম্মিলিত প্রয়াসে দেশের সড়ক অবকাঠামো উন্নয়নশীল দেশের উপযোগী করে গড়ে তুলুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার পরামর্শ দেন, তার পরামর্শ অনুযায়ী যে বিশ্রামাগার নির্মাণ করার কথা 4টি, এর ভিতরে 2টি মোটামুটি শেষ পর্যায়ে, আরও 2টি কাজও জায়গার অভাবে নাকি করা যাচ্ছে না। এগুলো যত দ্রুত সম্ভব করার ব্যবস্থা নিন, কারণ ড্রাইভাররা লম্বা রাস্তা গাড়ি চালায়, বিশ্রামাগার না থাকলে তারাও তো মানুষ। ঢাকা থেকে কক্সবাজার যাবে, পথে যদি কোনো বিশ্রামাগার না থাকে তাহলে কি হবে? উত্তরবঙ্গ যাবে, কি অবস্থা হবে? কাজে এই বিশ্রামাগার স্থাপনের যে বিষয়টি প্রাইম মিনিস্টার বলেছেন, সেটাকে আরও গুরুত্ব দিয়ে আপনারা কাজ করবেন। আর আমি 11 তারিখ থেকে যানবাহন আবার চলাচল করবে। গাজীপুর কিন্তু আমি বলবো ফোকাল পয়েন্ট। এই যে গাজীপুরের রাস্তা, যে রাস্তাকে ইউজেবল এবং পাসেবল করে রাখতে হবে, যাতে সেখানে লম্বা যানজট মানুষের ভোগান্তির কারণ না। এই বিষয়টি আমি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। এই চুক্তি বাস্তবায়িত, সেটাই আমি চাই। মনিটরিংটা জোরদার করবেন এবং যত দ্রুত কাজ শুরু করার ব্যবস্থা করবেন। আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে আসলে প্রেসের সামনে থাকলে আমাকে কিছু পলিটিক্যাল বিষয় কথা বলতে হয়। এটা আপনাদের বিষয় নয়, আমি এটা ফর আওয়ার জার্নালিস্ট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাদের জন্য বলছি। গণটিকা কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া দেখে কাণ্ড জ্ঞানহীন সমালোচনা প্রকৃতপক্ষে বিএনপি নেতাকর্মীদের গণ হতাশার বহিঃপ্রকাশ। অবশ্য এ নিয়ে বিএনপি কর্মীদের চেয়ে নেতারাই বেশি হতাশাগ্রস্ত। গণটিকা লোক দেখানো নয়, চোখ খুললে দেখতে পাবেন ভ্যাকসিন গ্রহণে জনগণের স্বতঃস্ফূর্ততা। কিলোমিটারের পর কিলোমিটার লাইন পর্যন্ত পড়ে গেছে কোথাও কোথাও। আমি বিএনপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনকল্যাণমুখী রাজনীতিকে শিক্ষা গ্রহণের আহ্বান জানাচ্ছি। জনগণের প্রতি শেখ হাসিনার ডিপ অ্যান্ড অ্যাবাইডিং কমিটমেন্ট থেকে বিএনপি চাইলে অনেক কিছু শিখতে পারে। ইতিহাসে নির্মম সত্য হলো বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয় না। রক্তাক্ত ষড়যন্ত্রে তাদের অতীত কলঙ্কিত। হঠকারী রাজনীতি চর্চা তারা বর্তমানকে যেমনি বিতর্কিত করে, তেমনি হতাশায় নিমজ্জিত হয়ে ভবিষ্যৎকেও অনিশ্চিত করে। অল্প সময়ের ব্যবধানে সরকার প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে সফল, এটা বিএনপি ভাবতেই পারে না। তারা ভেবেছিল টিকা পেতে বছরের পর বছর লেগে যাবে। পর্যাপ্ত মজুদ নিয়ে সরকার সফলভাবে গণটিকা কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এটা বিএনপির সহ্য হচ্ছে না। তারা অন্তর্দহনে দগ্ধ হচ্ছে। এমনিতে আগস্ট মাস এলে অতীতে রক্তাক্ত বিশ্বাসঘাতকতা তাদের অন্তর্জ্বালা বাড়ায়। তার উপর ভ্যাকসিন নিয়ে সরকারের সাফল্য
বিএনপির অস্থিরতা মর্ম যাতনা বাড়িয়ে দিয়েছে। তাই তো তারা আবোল তাবোল বকে। জনগণের সাথে প্রতারণা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কখনো করেনি, বরং দলীয় প্রধানের একাধিক ভুয়া জন্মদিন পালন করে নিজেরাই জনগণের কাছে নিজেদের প্রতারক হিসেবে পরিচিত করেছে। জনগণের প্রতি বিএনপি যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকত, তাহলে অন্তত টিকাদানের সময় সরকারের সমালোচনা বন্ধ করে মানুষের পাশে এসে দাঁড়াত। অবশ্য তাদের অব্যাহত মিথ্যাচার, গণবিরোধী কর্মকাণ্ডের কারণে হয়তো জনরোষের শিকার হওয়ার আশঙ্কা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছে। আমি বিএনপিকে বলতে চাই, রাজনীতি মানে সব কিছু নিয়ে মিথ্যাচার নয়, অন্ধ সমালোচনা নয়, অকপটে সত্য উচ্চারণের সাহস রাজনৈতিক দলে থাকতে হয়।